সরাসরি এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসবেন শেখ হাসিনা। এমনকি বাংলাদেশে আসার পর তার বিরুদ্ধে যে 200টি মামলা হয়েছে, প্রায় 170টি হত্যা মামলা, আরো অনেক মামলা, দুর্নীতি সহ বিভিন্ন, প্রত্যেকটা মামলাকে ফেস করে জেল খাটার জন্য বা আইনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, মোটামুটি প্রস্তুতি নিয়ে ফেলেছেন মানসিকভাবে শেখ হাসিনা। দর্শক, আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া এক চাঞ্চল্যকর কি বলা হয় যে সাক্ষাৎকার সামনে এসেছে সজীব ওয়াজেদ জয়ের। এতদিন অনেকে বলছিল যে চট করে ঢুকে যাবেন, এবার তিনি চট করে নয়, এবার এয়ারপোর্ট দিয়েই ঢুকবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি এয়ারপোর্ট দিয়ে শেখ হাসিনা ঢুকেন, তিনি আসলে কিভাবে আসবেন? বেসিক্যালি এয়ারপোর্ট আসার পর তাকে গ্রেপ্তার করা হবে। ওই দিন এয়ারপোর্টে বিশেষ নিরাপত্তা থাকবে, রাষ্ট্র নিরাপত্তা দিয়েই তাকে আদালতে নিয়ে যাবে অথবা তাকে গ্রেপ্তার করে যেখানে রাখার সেখানে রাখবে। কিন্তু হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শেখ হাসিনা? ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা, আর এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অবশেষে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। আজকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন। তার এই সাক্ষাৎকারটি প্রকাশ করেছে রয়টার্স। সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্ন ছিল যে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন, বা আদৌ তিনি কি বাংলাদেশে ফিরবেন নাকি ভারতেই থেকে যাবেন। সজীব ওয়াজেদ জয় বলছেন যে এটি শেখ হাসিনার উপর নির্ভর করছে, তবে আমার মা বাংলাদেশে ফিরতে মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। ইভেন দেশে ফিরে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়ে ফেলেছেন। জয় বলছে, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি আমার দলের নেতাকর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা কি বলা হয়েছে এই নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, এছাড়া আওয়ামী লীগ নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তো শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় কিভাবে ভারতে অবস্থান করছেন এই সম্পর্কে তিনি বলছেন, দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকেই আত্মগোপনে চলে আছেন। তো শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আর এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার যে আসার ইস্যুতে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে সজীব ওয়াজেদ যে বার্তা দিচ্ছেন, এটা আসলে কতটুকু সঠিক বা কতটুকু ভুয়া? যেহেতু রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকার, এখানে আমাদের দেশের গণমাধ্যম অন্যান্য দেশের গণমাধ্যমের মতন ভুলভাল খবর নিশ্চয়ই তারা ছাপাবেন না। তো যদি শেখ হাসিনা দেশে ফিরেন, প্রেক্ষাপটটা কেমন হবে? কেউ কেউ বলছেন যে তাকে দেশে ফিরলেই চট করে এটা করবেন সেটা করবেন, আসলে ওই সুযোগটা কিন্তু হবে না। তিনি যদি দেশে ফিরতে চান, স্বাভাবিকভাবেই এয়ারপোর্টে পাবলিক যদি ঘেরাও করে অথবা সামহাও যাই হোক, এখানে সরকারকে নিরাপত্তা দিতে হবে। এটা সরকার দেবেও, মনে রাখেন। শেখ হাসিনার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে আইনিভাবে বিচার হবে, ফাঁসি হইতে পারে, জেল হইতে পারে, যাবজ্জীবন হইতে পারে, বাট তাকে বাংলাদেশে প্রবেশ করতে চাইলে তিনি বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না। এই ধরনের আসলে তাকে আটকানোর সুযোগ নেই। এটাতে আবার ডক্টর ইউনূস সরকারের জন্য নেগেটিভিটি আসবে। তবে শেখ হাসিনা বাংলাদেশে আসলে শতভাগ তিনি গ্রেপ্তার হবেন। এখন শেখ হাসিনা যদি মনে করেন যে আমি বাংলাদেশে যাব, গ্রেপ্তারও হব, দলীয় কর্মকাণ্ড চালাবো, কারণ তিনি দেশে আসলে আওয়ামী লীগের যে বিশাল একটা ভোট ব্যাংক আছে অথবা ধরেন সাপোর্টার শ্রেণী যারা আত্মগোপনে চলে গেছে, তারা কিন্তু সামনে চলে আসবে। তখন প্রেক্ষাপট পরিস্থিতিটা অনেকটা পরিবর্তিত হবে। তবে কবে নাগাদ শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন, এটাকে এই মাসেই ফিরছেন না 6 মাস পরে না নির্বাচনের আগে, সেটা কিন্তু সজীব ওয়াজেদ জয় স্পষ্ট করে বলেননি। গোপালগঞ্জবাসীকে বলবো, আপনারা গোপালগঞ্জ থেকে 3 থেকে 5 লক্ষ লোকের মাস তো টাকা করেন। আপনাদের যে লোকাল যেই সরঞ্জাম আছে সবকিছু নিয়ে এগুলো নিয়ে মাস তো টাকা করেন। একটা গ্রুপ আমাদের এয়ারপোর্টে অবস্থান নিতে হবে, যেন ডক্টর ইউনূসের জন্য এয়ারপোর্টে না আসতে পারে। এয়ারপোর্টে সবকিছু অচল করে দিতে হবে, কোনো ফ্লাইট যেন এখানে না আসতে পারে। খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি। আমি এই নেতাকে আসলে চিনি না, তবে তার যে বুদ্ধি বা পরামর্শ, তার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপনি তো বিদেশ আছেন, বিদেশে আইসা
পরিবার নিয়ে খুব আরামে আছেন, বউ বাচ্চা নিয়ে আরামে আছেন, ভালোটা মাল পানীয় সম্ভবত কামাইছেন। এখন এই ধরনের জেরবাদী বুদ্ধি যেগুলো দিচ্ছেন, এগুলাতে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের যে মাথামোটা কিছু এই মুহূর্তে নেতা নেত্রীরা আছে, তারা বিপদে পড়বে। কারণ তারা তো তাদের ব্রেইন ইউজ করে না, আপনাদের উপরে ব্রেইনটার দায়িত্ব দিছে। ডক্টর ইউনূসকে এয়ারপোর্টে আটকাতে হবে, যমুনা বাসভবন ঘেরাও করতে হবে, এয়ারপোর্টকে ভেঙে দিতে হবে, টেটা একাট্টা বল্লম নেয়া ওইখানে যাইতে হবে। আচ্ছা, এই ধরনের নির্বুদ্ধিতা টাইপের একটা বুদ্ধি আপনি কিভাবে দিচ্ছেন রাইট নাও? একটা ফুটেজ দেখাচ্ছি দর্শক। ইউনূস এই মুহূর্তে ডক্টর ইউনূস তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন জাতিসংঘের অধিবেশনে। 27 তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে, 28 অথবা 29 তারিখ তিনি বাংলাদেশে ঢুকতে পারবেন না, এমন অনেক ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। সেগুলোর পেছনে আসলে কি কাহিনী, আর যারা এই পরিকল্পনাগুলো করছেন তারাই বা কারা? বিদেশ বৈশা এমন বুদ্ধি দিয়া নিজের পরিবারের তো রাস্তায় নামানোর প্ল্যান নাই, মানুষের পরিবারকে রাস্তায় নামানোর যে প্ল্যান, এগুলাতে বিএনপিও সফল হয় নাই, আপনিও হবেন না। চলুন দেখি সেই ভিডিওর অংশ বিশেষের বাকি কথাগুলা আমরা শুনি। তারপরে যার যার এলাকায় যে বিশেষ সরঞ্জামাদি আছে, বিশেষ বিশেষ এলাকার, গোপালগঞ্জের বিশেষ এলাকায় কিছু সরঞ্জাম আছে, ব্রাহ্মণবাড়িয়ার বিশেষ কিছু সরঞ্জাম আছে, যেমন টেটা, এগুলো নিয়ে আমাদের সবার যাত্রা করতে হবে ঢাকার দিকে, মার্চ টু ঢাকা। কি পরিমাণ জেরবাদী বুদ্ধি আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বিদেশ থেকে বৈশা এই ব্যক্তি দিচ্ছেন। আমি আসলে ওনাকে চিনি না, উনি কে হতে পারেন, একজন বড় নেতা, কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা থেকে অলওয়েজ আওয়ামী লীগ বিপদে পড়ছে। ইভেন যখন এই গত ঘটনাগুলো ঘটেছে, মানে 5ই আগস্টের যে সময়কাল ছিল, তখনও আবু সাইদকে যেদিন গুলি করা হয়েছিল, তখন আমি বলছিলাম তখনই উচিত ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়টা নিয়ে সরাসরি কথা বলা, কিন্তু তিনি সেটাকে পাশ কাটিয়ে এই ধরনের নেতাদের কারণেই তিনি আসলে সঠিক পথ কোনটা সেটা খুঁজে পান নাই। আজকের দিনে এই নেতার কথা শুনে গোপালগঞ্জবাসী হন আর আপনি ব্রাহ্মণবাড়িয়ার হন, বাংলাদেশের যেই জায়গারই লোক হন, একটা একাট্টা বল্লম হাতে নিয়ে আপনি ঢাকার অভিমুখে রওনা হয়ে দেখেন আপনি প্রাণটা নিয়ে বাড়িতে ফিরে যেতে পারেন কিনা। আর এই প্রাণ দেওয়ার পরে যে দেখো মব জাস্টিস হচ্ছে, দেখো এটা হচ্ছে, এগুলো নিয়ে আমরা আর কথা বলবো না, আমরা যতটুকু পারি কথা বলার চেষ্টা করি, কিন্তু এই ধরনের পাগলামি কর্মকাণ্ডের কোনো ধরনের সীমা হয় না। এটা কখনোই সম্ভব যে একাট্টা বল্লম এগুলা নিয়ে আপনি ওই কি বলা হয় যে এয়ারপোর্ট অচল করে দিবেন, এই করবেন, আর বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী তারা বৈশা বৈশা আঙ্গুল চুষবে? আপনার বক্তব্যের কিছু অংশ সঠিক যে সমন্বয়কটা তাদের জায়গাগুলোতে বিতর্কিত হয়েছে, সবাই হয় নাই, শতভাগ কিন্তু এখনো হয় নাই। বিএনপি জামাত বা আরো যে দলগুলা, তারা এই মুহূর্তে নির্বাচনকে টার্গেট করে আলাদা আলাদা হয়ে গেছে, এটা বাস্তব। কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে এই কথা শুনলে আবার দেখবেন পার্ট করে সবাই একজোট হয়ে গেছে, এটা কিন্তু একদম কঠিন বাস্তবতা। আপনি এক ডাকে দেখবেন পুরো আওয়ামী লীগ, বিএনপি জামাত যারা আছে বা ছাত্ররা আছে সবাই, কারণ প্রত্যেকটা মানুষ পানিশড হবে। কি পরিমাণ পানিশড হবে এটাই হচ্ছে বাস্তবতা। তো আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব দেশে ফিরতে পারবে না মানে কে আটকাবে ডক্টর ইউনূস সাহেবরে? এমন কোনো কেউ আছে যে ডক্টর ইউনূস সাহেবের বাংলাদেশে ফেরা আটকাবে? মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন যেভাবে গলার মধ্যে নিয়ে একটা চুম্মা দিছে, এটা দেখে আপনার মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশে ঢুকতে দিবে না? মানে বাংলাদেশ তো অচল করে দিবে ভাই পশ্চিমারা। আপনার এই জিনিসগুলো আমি সবসময় বলি যে অতি হাইপার মেন্টালিটির, এরকম অ্যাগ্রেসিভ বুদ্ধি দেওয়ার জন্য আপনার বিরুদ্ধে একটা মামলা হওয়া জরুরি, যে জনগণকে এভাবে মৃত্যুর মুখে পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে রাজপথে নামায় দিবেন, শত শত মানুষ মারা যাবে আপনাদের এই গান্ডু মার্কা কথাবার্তা শুই না। রাজনীতিতে এত দ্রুত এই স্টাইলে মানে ছিনাইয়া নেওয়ার যে মেন্টালিটি, সেটা বাদ দেন। রাজনীতি করেন, মানুষের অন্তর জয় করেন। গত 16 বছর উন্নয়ন হয় নাই তা না, যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিন্তু সেই নামে লুটপাট হয়েছে, মানুষকে গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এটাও কিন্তু বাস্তবতা। আর এগুলো অন লাইভ অন ক্যামেরা রেকর্ডেড আছে। সেগুলোর জন্য সরিটরি বলেন, মানুষের কাছে একটু গ্রহণযোগ্যতা অর্জন করেন, সিম্পেথি নেন। এভাবে ওই যে গুন্ডাবাজি মেন্টালিটি দিয়া এটা আসলে হবে না। দেখেন, আমি বরাবরই সহিংসতার পক্ষে না, আর এরকম বুদ্ধি যারা দেয় তাদের পক্ষে না, তারা কিন্তু আপনাদেরকে বিপদে ফেলবে। তারেক রহমান চেষ্টা করছে না, জনগণকে বারবার বলছে না রাস্তায় নামেন, নামছে? নামে নাই। মানুষ এত পাগল না এখন আর এইসব কথায় রাস্তায় নামবে। তবে দিন শেষে যখন একটা আন্দোলন হয়েছে, সেটা নানান পরিকল্পনা, নানান প্রেক্ষাপট, আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল, ইশারা ছিল, সেখান থেকে ঘটছে, ওইটা আলাদা। এখন এইভাবে ডক্টর ইউনূসকে আটকাবে মনে করছেন হেরারা আলাদা হয়ে গেছে, আর পাবলিককে নিয়ে রাজপথে নামাই দিচ্ছেন, টেরা এক কাটা বল্লম নিয়ে গুলি খেয়ে মর্ত রাজপথে। ভালো হন,
আর যদি এত সাহস থাকে তা আপনি দেশে যান, যাই আপনি রাজপথে নামেন এক একটা নিয়ে, দেখা যাক আপনার পিছনে কয়জনের নামে। পাবলিকের এরকম ইয়ামার্কা মেন্টালিটি মূলক যে চিন্তা ভাবনা আছে সেগুলো থেকে দূরে থাকেন। যেই নালে উৎপত্তি আবার সেই নালেই কিন্তু বিনাশ হয়, ইতিহাস সাক্ষী। বিএনপির সময় বিএনপি র্যাব তৈরি করেছিল, কিন্তু এই র্যাবের হাতেই সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা, এমনটা বিএনপিরই দাবি। আবার বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এত বড় দুঃসংবাদ যে আয়োজনটা চলছে, আর এই আয়োজনটা যদি লিগ্যালি প্রসিডিং করা হয় তাহলে সেটার প্রথম শিকারী হবে বাংলাদেশ আওয়ামী লীগ, আর ব্যান হতে পারে 10 বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি। আর এই টোটাল আয়োজনটার প্রধান ছিলেন শেখ হাসিনা, যিনি নিজে নির্দেশ দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা গঠন করিয়েছিলেন জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য। আর আজকে সেই ট্রাইব্যুনালেই আওয়ামী লীগের ধ্বংসের ট্রাইব্যুনাল হিসেবেই আমার কাছে মনে হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু নতুনত্ব আনা হয়েছে। আর এই নতুনত্বটা যদি শুরু হয়ে যায়, এটাকে শুরু করার জন্য সর্বোচ্চ প্রসিডিং চলছে, মনোযোগ দিয়ে শুনবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ধারা, এখানে যে ধারাগুলো ছিল সেটাকে সংশোধনের জন্য 8টি প্রস্তাবিত খসড়া সংশোধনীতে তুলে ধরা হয়েছে, মানে এটাকে পরিবর্তন করা হবে। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মত বিনিময় সভায় এই প্রস্তাবগুলোকে তুলে ধরা হয়েছে। খসড়া সংশোধনী 4-13 20 এ নামে 3টি নতুন ধারা, 3-3 12-2 এ নামে 2টি নতুন উপধারা যুক্ত করা হয়েছে। এছাড়াও 3-2 এ 4-2 ও 19 ধারায় সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে, যেটা আওয়ামী লীগ সরকারের সময় গঠিত হয়েছিল। খসড়া সংশোধনীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে আওয়ামী লীগের ধ্বংসের ডাকটা উঠে আসছে, গণহত্যায় নেতৃত্বের অপরাধে রাজনৈতিক দলগুলোকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার মতন বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। বিষয়টা বোঝেন নাই? এই মুহূর্তে গণহত্যার মামলা কার বিরুদ্ধে হচ্ছে? আওয়ামী লীগের বিরুদ্ধে হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে হচ্ছে। আর এখানে যারা গণহত্যা করবে ইন ফিউচারও, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতাকে পাকাপোক্ত করতে, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে যদি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলা দায়ের করা হয় আর সেটা প্রমাণিত হয়, তাহলে সেই রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড 10 বছরের জন্য ব্যান করে দেওয়া হবে। এটা আইন তৈরি করা হচ্ছে। আইন, বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এর সময় উপযোগী করার লক্ষ্যে প্রস্তাবিত খসড়া সংশোধনী উপস্থাপন করা হয়েছে। ডক্টর আসিফ নজরুল নিজে বলেছেন, গত জুলাই হত্যাকাণ্ডে জনগণ নিজ চোখে দেখেছে একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উন্মত্তভাবে খুনের নেশায় ব্যথিত ছিল। আমাদের বুকের ভিতর যত কষ্টই থাক, যত হতাশা থাক, যত ক্ষোভ থাক, এই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার চাই না। তো তিনি বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমকে সচল করার জন্য ইতিমধ্যে প্রসিকিউশন এবং ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। আমরা এখন আন্তর্জাতিক অপরাধ আইন 1973 সংস্কারের উদ্যোগ নিয়েছি। যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে আপনার এখানে মানে সংশোধন করা হবে। তো এই সংশোধনের আওতায় যেই নিয়মটা আমরা এখানে কানেক্টেড দেখলাম, আমরা একটু ডিপলি দেখি। বলা হয়েছে, 8ম সংশোধনীর মাধ্যমে কোনো রাজনৈতিক দল যদি এই আইনের অধীনে কোনো অপরাধ করে তাহলে সে দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। আইনটির প্রস্তাবিত সংশোধনী নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় এবং ভূমি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ, তারপর আছেন আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল, আইন ও বিচার বিভাগের সচিব, তারপর আরেকখানে বিভিন্ন মানুষ, তারা সেখানে এই বিষয়টা নিয়ে তারা সমন্বয় করেছেন। আর এটা নিয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী অফিসের কর্মকর্তা জাহিদ হোসেন, সাংবাদিক ডেভিড বার্গম্যান, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, মানে নানানভাবে যাদেরকে নিয়ে এটা নিয়ে কাজ করার জন্য একত্রিত করা হয়েছে। আর এখানে একটা ক্লিয়ার মেসেজ ফর আওয়ামী লীগ, এটাতে তো গণহত্যা 100% প্রমাণিত হবে। অলরেডি শেখ হাসিনা নামে 200টা মামলার মধ্যে 179টা মামলা হচ্ছে আপনার হত্যা মামলা। আওয়ামী লীগের মন্ত্রী, এমপি সবার নামে এই মামলাগুলো হয়েছে। তো এটা গণহত্যার দিকে যাচ্ছে। অলরেডি তালিকা প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে হাজার হাজার মানুষের সংখ্যা সামনে আসছে। আর এই যে সংস্কারটা করা হচ্ছে, এই সংস্কারটা চাইলে একটা রাজনৈতিক সরকার কিন্তু এসে হাত দিতে পারবে না। আর যদি দেয়, ভবিষ্যতে আবার এটা নিয়ে নানান কিছু হবে। তো আমি যতটুকু বুঝতে পারতেছি যে আওয়ামী লীগ আগামী 10 বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে, কারণ এই আইনটার সংশোধনী করা হচ্ছে
গত জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড সেটাকে পারফেক্টলি বিচার করার জন্য। পাশাপাশি ইন ফিউচার যদি কোনো রাজনৈতিক দল আবার ক্ষমতাকে এভাবে আঁকড়ে ধরতে চায়, হোক সেটা বিএনপি, হোক জামায়াত ইসলাম, জাতীয় পার্টি, সামাও তাদের জন্য ঠিক একই নির্দেশনা সামনে আসতে যাচ্ছে। শেখ হাসিনার চট করে ঢুকে যাবে না, চট করে ঢুকলে পট করে এবার গ্রেপ্তার করে ফেলা হবে, দলটাকে ব্যান করে দেওয়া হবে, যেমনটা জামাতকে নির্বাহী আদেশে আওয়ামী লীগই ব্যান করে গেছিল। পরিস্থিতি অনেক খারাপ আসতেছে, ভালো হয়ে যান। আসসালামু আলাইকুম।